আজ দীপাবলি, যাকে আমরা দিওয়ালি বলে পুরো গোটা ভারতবর্ষে জেনে থাকি, বাংলায় কিন্তু আজ দীপাবলি। দীপাবলি মানে আলোর উৎসব, আর আলোর উৎসব মানে নতুন করে আর বলার কিছু নেই। আমাদের বাঙালিদের প্রত্যেকটা ঘরে ঘরে এই চতুর্দশীর দিনকে কিন্তু প্রদীপ জ্বালানোর একটা ব্যাপার থাকে। তো আমাদেরও তার ভিন্ন নয়, তাই জন্য আমি এখন প্রদীপ জ্বালানোর যে কাজ সেটা করছি। আর প্রদীপের যদি কারোর কোয়ারি থাকে তাহলে সেই জন্য বলে দিচ্ছি। আপনারা তো দেখলেন যে আমি খুব চটজলদি প্রদীপগুলো রেডি করে দিলাম। তো সেটা কি করে রেডি করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আমি এগুলো কিন্তু প্রত্যেক কটাই ঘিয়ের প্রদীপ। এবার আপনারা তো অবশ্যই ঘি কিনে সেটাকে সলতে দিয়ে প্রদীপ যেরকম করে জ্বালানো হয় সেমন করে তো করতেই পারেন। তবে আমি একটা খুব চটজলদি এবং খুব হ্যান্ডি একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করে রাখি। অনেকে হয়তো জানেনও, এটা আপনাদের এর জন্য বোকা বোকাও লাগতে পারে, কিন্তু আমি যেভাবে করেছি সেটা দেখবেন। এখন খুব ইজিলি যে কোনো সুপার মার্কেট এরকম জাতীয় জায়গাতে, ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে এরকম কিন্তু ঘিয়ের রেডিমেড একটু মোমবাতি জাতীয় একটা পাওয়া যাচ্ছে কিনতে। আমি ওটা দিয়েই খুব সহজে চটজলদি ঘিয়ের প্রদীপ বানিয়ে নিয়েছি। অবশ্যই যারা সময় আছে, পারবেন, যাদের যোগানো রয়েছে সঠিক মতো, তারা অবশ্যই ঘিয়ের প্রদীপই লাগাবেন। আসল যে ঘিয়ের প্রদীপ সেটাই অবশ্যই লাগাবেন। আর যারা আমাদের মতো সময়ের সত্যি যাদের কাছে একদম সময়টা খুব মূল্যবান, তারা কিন্তু এইভাবে খুব চটজলদি ঘিয়ের প্রদীপ বানিয়ে নিতেই পারেন। এগুলো খুব হ্যান্ডি। এগুলো অ্যাকচুয়ালি মোম আর ঘি মিশিয়ে একদম জমাটি একটা মোমবাতি টাইপের দেখতে এরকম তৈরি করা থাকে, যার মধ্যে সলতে আগে থেকেই দেয়া হয়ে থাকে। সেরকম জাতীয় প্রদীপ কিন্তু শুধুমাত্র যে প্রদীপগুলো, মাটির প্রদীপগুলো আপনারা কিনবেন সেগুলো একটু ধুয়ে নেবেন, দিনের বেলা একটু রোদ্দুরে শুকিয়ে নেবেন, আর তারপরে এমন সুন্দর টপ টপ করে বসিয়ে দেবেন ওই মোমবাতিগুলো, ঘিয়ের যে মোমবাতিগুলো। তাতেই দেখবেন কি সুন্দর জ্বলজ্বল করছে আপনাদের এই প্রদীপগুলো। আর এটা হলো দীপাবলির ঠিক পরের দিন, যেদিনকে ভূত চতুর্দশী। কি ভালোই না লাগে যখন শুধু নিজের বাড়িতে নয়, গোটা পাড়া এরকম করে রঙিন সাজে বা আলোর সাজে সজ্জিত হয়ে যায়, পুরো আলোকময় চারিদিকে, তাই না? দেখেন, এই কারণের জন্য আমি আপনাদেরকে আমার গোটা পাড়ার ছবিটা দেখিয়ে রাখছি। কি অসাধারণ লাগছে না? যে বাড়ির চারিদিকটা কেমন সত্যি আলোময় হয়ে রয়েছে। বাড়ির বাইরেটা একটু পরে ভালো করে আপনাদের দেখাচ্ছি। তার আগে একটাবার আপনাদের সাথে দেখিয়ে নিই আমি আমার বাড়ির অন্দরমহলটা কিভাবে দীপাবলিতে সাজিয়ে তুলেছি।
এটা হলো আমার বাড়ির যে ঠাকুর ঘর, তার ঠিক সামনেটা। যেহেতু ঠাকুর শয়ন হয়ে গেছে, এই জন্য আমি এখানে একটা ডিম লাইট জ্বালিয়ে রেখেছি, তাই ঠাকুর আর দেখালাম না। আর এটা হলো সিঁড়ি। আর আজ হলো আমাদের আড়ংঘাটা যাওয়ার দিন। প্রত্যেকবারই আমরা আড়ংঘাটা আমাদের বাড়ি থেকে বেশ কাছাকাছি ঠাকুর দেখতে আসি। এইখানে একটা বিশেষত্ব হলো, এই আড়ংঘাটায় ঠাকুর দেখতে আসার একটা বিশেষ আকর্ষণ হলো, যেটা আমার সত্যি খুব ভালো লাগে। একটা মাঠের মধ্যেই 4খানা পুজো হয়। আর কোথাও মানে কারোরদের যেখানে আপনারা থাকেন আর কারোর কোথাও এরকম হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কখনো এরকম দেখিনি যে একটা মাঠের মধ্যে এমন 4টে পুজো একসাথে হয়, এবং তার মধ্যে 3টে প্যান্ডেলই ভীষণ ভালো হয়। একটা হয়তো অতটাও ভালো হয় না, মোটামুটি, কিন্তু বাদবাকি 4টের মধ্যে 3টে প্যান্ডেল এত সুন্দর হয়। তাই জন্য প্রত্যেকবারই আমরা চেষ্টা করি আড়ংঘাটায় একদিন হলেও ঢু মারতে। এটা হলো প্রথম প্যান্ডেল। চলুন ভেতরে গিয়ে দেখা যাক কেমন করেছে। কি অসাধারণ না, সত্যি কারুকার্যটা খুব সুন্দর। দাঁড়ান ঠাকুরটা ভালো করে দেখিয়ে দিই। আর এটা দ্বিতীয় প্যান্ডেল। দ্বিতীয় প্যান্ডেলের ভেতর থেকে শুরু করছি, বাইরেটা একটু পরে দেখাচ্ছি। এটা দ্বিতীয় প্যান্ডেলের বাইরেটা, এটাও খুব সুন্দর। এটা 3 নম্বর প্যান্ডেল। কি সুন্দর যে ভেতরটা, আমি তো অবাক হয়ে যাচ্ছি। এত অসাধারণ কাজ, শিল্পীর ভাবনাকে সত্যি কুর্নিশ জানাতেই হচ্ছে। ভীষণ সুন্দর করেছে ভেতরটা, ভীষণ সুন্দর। চতুর্থ প্যান্ডেলের দিকটায় আর যাচ্ছি না, কারণ ওটা খুব বিশেষ একটা কিছু হয়নি বলে ওদিক আর যাচ্ছি না। আরেকটা প্যান্ডেলে চলুন। এই প্যান্ডেলটাও এক মাঠের মধ্যে যে 4টে প্যান্ডেল, তার ঠিক উল্টো দিকে এই প্যান্ডেলটা হয়ে থাকে। এটাও খুব সুন্দর, ভীষণ ভালো। আসলে প্যান্ডেলগুলো জানি না কেন চোখে দেখলে যতটা সুন্দর লাগে, হয়তো আমার ক্যামেরা ঠিক জাস্টিফাই করতে পারছে না, তবে ভীষণ সুন্দর। যদি কেউ কাছাকাছি থেকে থাকেন আড়ংঘাটার, তাহলে একবার অন্তত কালী পুজোর সময়তে ঘুরে আসতেই পারেন। এটাও আমাদের দেখা আড়ংঘাটার আরেকটি প্যান্ডেল, ভীষণ সুন্দর। আর ভেতরে ভীষণ ভিড় হয়। আমাদের এক পরিচিত দাদার সাথে আমরা গিয়েছিলাম, যেখানে ওনারা প্রত্যেক কটা প্যান্ডেলে আমাদের প্রায় পাশে দেখিয়েছে, মানে খানিকটা ফ্রিতে দেখার মতো। এত লাইন ওখানে পড়ে যে সত্যি লাইন দিয়ে দেখার মতো ধৈর্য আমার তো একদমই নেই। তাই যেহেতু পাশে দেখা যায় ওনাদের সুবিধার্থে বলতে পারেন, ওনাদের সৌজন্যে, তাই জন্য আমরা এগুলো সব পাশেই দেখেছি। ভীষণ সুন্দর এই প্যান্ডেলটা। কালী পুজো থেকে এবার কিন্তু সরাসরি আমরা পৌঁছে গেছি ভাইফোঁটার দিনে, যেটা বাঙালিদের কাছে একদমই কালী পুজোর সাথে একটা অবিচ্ছেদ্য অংশ। আমার যেহেতু কোনো ভাই বা দাদা নিজের বলে কেউ নেই, এই জন্য আমি প্রথম থেকে ছোটোবেলা থেকে ভাইফোঁটা দিয়ে কোনো এর মধ্যে ইমোশন তৈরি করিনি। তাই আমি
বরাবরই এখানে থাকতেই পছন্দ। আগে অবশ্য মামা বাড়ি যেতাম, কিন্তু এখন আর কোথাও যাওয়া হয় না আমার ছেলে বড় হওয়ার পর থেকে। যেহেতু আমার ছেলেকে ওর দিদি মানে পিসির মেয়ে ফোঁটা দেয়, তারপরে আমার হাজব্যান্ডও ফোঁটা পায় ওর দিদির কাছ থেকে, তাই আমি এখানে এটা সেলিব্রেট করতে বেশি পছন্দ করি। সমস্ত কিছু আয়োজন আমি নিজের হাতে করি, হয়তো আমি কাউকে ভাইফোঁটা দিই না, কিন্তু আমার দেখতে বেশ লাগে যে আমার ছেলে কত সুন্দর ভাইফোঁটা নিচ্ছে। এই দেখুন, এটি হচ্ছে গিয়ে ওর পিসির মেয়ে, তাই ও খুব সুন্দর করে আমার ছেলেকে ভাইফোঁটা দিয়েছে। আমার ছেলে এবার 3টে ফোঁটা পেয়েছে, একটা ওর পিসির মেয়ের থেকে, একটা ওর ঠাম্মির থেকে, আর একটা ওর দিদিভাই মানে আমার মায়ের থেকে। বলছি কি, আসো দেখে যাও, দেখো কি সুন্দর হচ্ছে। ভালো না আমার চয়েস? হাতে নে বাবা, হাতে নে। ভাইফোঁটার থেকেও যেটা আমার ছেলের এই মুহূর্তে সব থেকে বেশি আকর্ষণের জায়গা, সেটা হলো ও কী কী খাবার পাচ্ছে আর তার সাথে সাথে কী কী গিফট পাচ্ছে। বাচ্চা না, ছোট হলে হয়তো সবার এমনটাই হয়। ছোটই বা বলছি কেন, আমাদের বড়দেরও কি গিফট পেতে কম ভালো লাগে? আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই। আমি খুব সুন্দর করে খুব যত্নের সাথে চেষ্টা করেছি আমার বাড়িটাকেও সাজিয়ে তুলতে, তাই সেটা যদি ভালো লেগে থাকে তাহলে খাটনির দাম হিসাবে একটা লাইক কিন্তু করে দেবেন, আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো করবেনই অবশ্যই, যাতে করে পরবর্তী ব্লগগুলোতে আপনাদের সাথে দেখা হয়। বাই বাই বন্ধুরা।